একটু আওয়াজ তুলবেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন এবং একই সাথে আজকের ক্লাসে আমরা যা পড়ব 12তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন স্কুল পর্যায়ে 2015 সালে পরীক্ষার তারিখ 12/6/2015 এই তারিখে আসা যে নিবন্ধনের কোশ্চেনটা সেটার আমরা শুধু ইংরেজি অংশের গবেষণা করব। দেখেন যারা ইংলিশ জানে না তাদের চাকরি হবে না, আপনি অল সাবজেক্ট ব্যালেন্স করতে গেলে ভালো কিছু পাবেন না, কিন্তু ইংরেজির ব্যালেন্স করতেই হবে। কারণ হচ্ছে ইংলিশ ছাড়া আপনি যেমন প্রিলিমিনারি পাস করতে পারবেন না, একইভাবে রিটেন পরীক্ষাতেও ভালো করতে পারবেন না। সো ইংরেজির প্রয়োজন ব্যাপকভাবে, ঠিক আছে। সাদ্দাম হোসেন শেষ পর্যন্ত আসেন, আচ্ছা ঠিক আছে। রহস্য মানবী, যার কাছে বই আছে তার তো আর বইয়ের দরকার নাই, যার কাছে বই নাই তাদের জন্য আজকের গুড নিউজ হচ্ছে এই এক্সপার্ট ইংলিশ বই আমার কাছে 2023 সালের কিছু ভার্সন আছে, যেটা লাস্ট আপডেটের আগের বছরের। সো এটা আমি অনেকগুলো বই আপনাদের গিফট দিব একেবারে বিনামূল্যে, শুধু কুরিয়ার কস্টিংটা দিয়ে তুলে নেবেন, 580 টাকার একটা বই। তো এই জন্য আমি একেবারে ফ্রিতে বইটা দেব না, একটু কষ্ট করতে হবে। কষ্টটা কি? ক্লাসটা সর্বোচ্চ শেয়ার এবং সর্বোচ্চ সময় আমাদের সাথে ক্লাসে অ্যাটেন্ড থেকে আমাদের পুরো গবেষণাটা একটু বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে। নুসরাত জাহান তাহা শেয়ার করেছেন, দ্রুত যারা যারা শেয়ার করেছেন একটু কষ্ট করে শেয়ার ডান লিখে দেন, শেয়ার ডান লিখে দেন। কামরুল হাসান রাজবাড়ী থেকে আছেন, নিঝুম দ্বীপ আছেন আমাদের সাথে, নুসরাত জাহান তাহা আছেন, রাবেয়া খাতুন আছেন যশোর থেকে, এম মানিক আছেন হচ্ছে আমাদের সাথে আজকে নতুন ক্লাসে। এম মানিক প্রত্যেকটা ক্লাসে থাকার চেষ্টা করবেন। আমরা কিন্তু প্রতিদিন রাত 10টায় ক্লাস নেই, আমাদের রেগুলার ক্লাস হয় এখন হচ্ছে রাত 10টাতে রেগুলার ক্লাস। মনিরুজ্জামান থাকবেন রংপুর থেকে, সাদ্দাম মনিরুজ্জামান আসেন থাকবেন, নুসরাত ওকে। তো ক্লাসটা কি শেয়ার কমপ্লিট হয়েছে? তাহলে আমরা এখনই আলোচনায় ঢুকবো, অলরেডি 6 বেজে গেছে। তো আজকের আলোচনা হচ্ছে 12তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার কততম? 12তম বেসরকারি শিক্ষক নিবন্ধন, 12তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসা যে ইংলিশ অংশটা আছে সেই ইংলিশ অংশের বিশ্লেষণ করব এবং বিশ্লেষণ করে আমরা একটা সাজেশন রেডি করব, যে ওই সাজেশনের আলোকে আপনি যদি পড়েন তাহলে নিবন্ধনের জন্য কোন কোন অধ্যায়গুলো বেশি পড়তে হবে আমরা কিন্তু সেই সাজেশনটাও এখান থেকে পেয়ে যাব ইনশাল্লাহ, ঠিক আছে। সবাই আসি তো ক্লাস ইনশাল্লাহ, সবাই শেয়ার করেছেন? শেয়ার কমপ্লিট, শেয়ার ডান লিখেন, দ্রুত শেয়ার ডান লিখেন। যাদের শেয়ার কমপ্লিট হয়ে গেছে একটু শেয়ার ডান লিখে দেন, শেয়ার ডান লিখে দেন। যাদের শেয়ার কমপ্লিট হয়েছে একটু শেয়ার ডান লিখে দেন। ওকে, তো আমরা আলোচনায় প্রবেশ করতে পারি নাকি? ক্লাস করে অনেক উপকার পাচ্ছেন সাদ্দাম হোসাইন। হ্যাঁ, 100% উপকার পাবেন, কারণ হচ্ছে আমরা সেইভাবেই ক্লাসগুলো সাজাই, আর একটা ক্লাস সাজাতে আমাদের সারাদিন প্রচণ্ড সময় যায় এবং প্রচণ্ড কষ্ট করি যাতে করে আপনাদেরকে ভালো কিছু ফিডব্যাক উপহার দিতে পারি, ঠিক আছে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনা করে যাই, ঠিক আছে, চলুন। ওকে, শুরু হচ্ছে 12তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন স্কুল পরীক্ষা পর্যায় 2015 সালের পরীক্ষায় প্রশ্ন সমাধান এবং গবেষণা। আজকে আমি আপনাদেরকে দেখাবো ইংরেজি অংশে আসা যে মোট 25টি প্রশ্ন থাকে, এই 25টি প্রশ্ন কোন প্রশ্নটা কোন অধ্যায় থেকে এসেছে এবং ওই প্রশ্নটা গবেষণা করে আমরা মোট কয়টা অধ্যায় পাবো, সবগুলো বিষয় আপনাদেরকে একেবারে গবেষণা করে আমি দেখাবো। তো চলুন আমরা আজকের আলোচনার প্রথম প্রশ্নে চলে যাই। গবেষণার প্রথম ধাপে আমরা দেখব যে কন্ডিশনাল সেন্টেন্স থেকে মোট প্রশ্ন আসছে 2টা। কোথা থেকে 2টা প্রশ্ন আসছে ভাই? কন্ডিশনাল সেন্টেন্স থেকে। কোথা থেকে বলেন? কন্ডিশনাল সেন্টেন্স থেকে। সো আমি ধরেই নিলাম যে আপনারা এগুলো পারবেন উত্তর করতে, কিন্তু তারপরেও অনেকে নাও পারতে পারেন। সো আপনি হিসাব করবেন যে এই যে 25টা প্রশ্ন শেষ পর্যন্ত আপনার কয়টা প্রশ্ন উত্তর হচ্ছে, সঠিক হচ্ছে। তার মানে এটা একটা মডেল টেস্ট কিন্তু, যা আপনি যাচাই করতে পারবেন নিজেকে যে কয়টা প্রশ্নের উত্তর আপনি পারছেন। সো ঝটপট অ্যান্সার করে দেন। 1 নম্বর প্রশ্ন বলছে ইফ ইউ ওয়ান্টেড, যদি তুমি চাইতে, আই হেল্প ইউ। সো এখানে আমরা হেল্পটাকে চেঞ্জ করে কি লিখতে পারি? হেল্পটাকে চেঞ্জ করে কি লিখতে পারি? হেল্পটাকে চেঞ্জ করে কি লিখতে পারি বলেন?
হেল্পটাকে চেঞ্জ করে আমরা কি লিখতে পারি? ওকে, তো এইটা হচ্ছে কোন কন্ডিশনালে আছে বলেন? এইটা আছে সেকেন্ড কন্ডিশনালে, ঠিক আছে? সেকেন্ড কন্ডিশনাল কিভাবে বুঝবো? এই যে ই প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট টেন্স যদি এরকম থাকে, ই প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট টেন্স বা ভি টু থাকে, তাহলে আমরা এটাকে বলবো সেকেন্ড কন্ডিশনাল। আর সেকেন্ড কন্ডিশনালে অপর অংশে যেটা হবে সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। সো এখানে একের অ্যান্সারটা হচ্ছে 2 নাম্বার, উড হেল্প। ইফ ইউ ওয়ান্টেড, যদি তুমি চাইতে, আই উড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। সো একের অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার। সো কন্ডিশনাল সেন্টেন্স থেকে দুটো প্রশ্ন আসছে, 2 নম্বরটা বলেন কি হবে? 2 নাম্বারটা, 2 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 3টা প্রশ্ন। আচ্ছা, কন্ডিশনাল থেকে তো একটাই প্রশ্ন মনে হচ্ছে না? কন্ডিশনাল থেকে, হ্যাঁ কন্ডিশনাল থেকে একটাই ধরে নেন। আচ্ছা এরপর আসেন, একটু কারেকশন হবে, কন্ডিশনাল থেকে একটা কোশ্চেন আসছে, এখানে 2 লিখে ফেলছি, সরি, এটা হবে 1। নেক্সট, টেন্স উইথ কনজাংশন থেকে 2টা প্রশ্ন আসছে। টেন্স উইথ কনজাংশন থেকে 2টা প্রশ্ন আসছে, বলেন। টেন্স উইথ কনজাংশন এই অধ্যায়টা আপনারা নর্মালি কোনো বইতে পাবেন না, কারণ এই অধ্যায়টা আমি প্রথম এক্সপার্ট ইংলিশ বইতে এই অধ্যায়টা অ্যাড করেছিলাম, এক্সপার্ট ইংলিশ বইতে। সো শুরু থেকে শেষ পর্যন্ত যারা সর্বোচ্চ ক্লাস আছে কমেন্ট করবেন, শেয়ার করবেন, তাদের জন্য কি রয়েছে বলেন? এক্সপার্ট ইংলিশ। সো কথাটা মাথায় রেখেন, বলেন 2 এবং 3 কি হবে? ঝটপট অ্যান্সার করবেন। 2 নাম্বার এবং 3 নাম্বার, 2 এবং 3। কোশ্চেন নাম্বার 2 এবং 3। সবাই একটু শেয়ার করে দিব। আজকে কিন্তু সর্বোচ্চ শেয়ারকারীদের জন্য কি থাকছে জানেন তো? এক্সপার্ট ইংলিশ একটা বই পেয়ে যাবেন। 2 নাম্বার এবং 3 নাম্বার। সাগরিকা 3-এর আনসার করেছেন, অনেকে 2-এর আনসার করেছেন। আচ্ছা, এখানে হচ্ছে এটা টেন্স উইথ কনজাংশন, মানে কনজাংশনের সাথে আমরা কোন কোন টেন্স ব্যবহার করতে পারি সেটা এখানে আলোচনা করা হয়েছে। কনজাংশনের সাথে আমরা কোন কোন টেন্স ব্যবহার করতে পারি দেখেন, মনে রাখতে হবে এই যে আমরা বিফোর এবং আফটারের ব্যবহারটা জানি। আফটার মানে কি? আফটার মানে পরে। সো নিয়মটা হচ্ছে আফটারের পরে হয় পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট। তো লেফটকে চেঞ্জ করে ব্যবহার করতে হবে হ্যাড লেফট। আফটারের আগে হচ্ছে V2 মানে পাস্ট ইনডিফিনিট, আর আফটারের পরে হলো V3। আর V3 একা বসে না, মাঝখানে সামনে একটা লাগবে হ্যাড, হ্যাড প্লাস V3। 3 নাম্বার, হি স্পিক্স, সে কথা বলে, অ্যাজ ইফ যেন হি ড্যাশ এ ম্যাট। এই যে অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকলে এর আগে যদি V1 থাকে তাহলে এর পরে হচ্ছে V2। এখন V2 কোন অপশনে আছে? ওয়ার, একটাই অপশনে আছে। এখন অনেকে চিন্তা করতে পারেন যে হি এর সাথে কি ওয়ার বসে নাকি ওয়াজ বসে। মনে রাখবেন অ্যাজ ইফ বা অ্যাজ দো এর বেলায় হি এ বা যে কোনো সাবজেক্ট থাক না কেন এখানে ওয়াজ ইউজ হবে না, কারণ এটা হলো অবাস্তব কল্পনার জায়গা। কিসের জায়গা? অবাস্তব কল্পনার জায়গা। তাহলে হি স্পিক, সে কথা বলে, অ্যাজ ইফ যেন হি ওয়ার এ ম্যাড, সে একটা পাগল ছিল। অবাস্তব কল্পনা অর্থে ওয়াজ না ইউজ করে ওয়ার ব্যবহার করতে হবে। নেক্সট, তাহলে টেন্স উইথ কনজাংশন থেকে দেখলাম 2টা। মনে রাখেন কার কয়টা প্রশ্নের উত্তর হচ্ছে সেটাও কিন্তু আপনাকে মনে রাখতে হবে, কার কয়টা প্রশ্নের উত্তর হচ্ছে সেটাও মনে রাখতে হবে। ক্লাসটা শেয়ার করে দিবেন একটু, সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। আজকের ক্লাস শেয়ার করলে আপনাদের জন্য কি আছে জানেন তো? এই যে এক্সপার্ট ইংলিশ বই। আজকের ক্লাস শেয়ার করলে আছে এক্সপার্ট ইংলিশ বই। আচ্ছা, 2-1 মেসেজ করছেন যে তারা নাকি ক্লাসে আসতে পারছেন না। তো আপনারা একটু বলেন তো যে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ক্লাসে আসছেন কে কে, কোনো সমস্যা হয়েছে কিনা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে? আচ্ছা,
4 এর সি হবে হ্যাংড। আচ্ছা, তারপরে ফারজানা বলছেন হচ্ছে 4 এর সি। 4 নাম্বার, দ্য ম্যান ওয়াজ ড্যাশ ফর মার্ডার। আচ্ছা, মার্ডার মানে হলো হত্যা, খুন। সো ফাঁসিতে ঝোলাতে আমরা জানি দড়ি লাগে, দড়ি, আর দড়ি সমান সমান ইডি, এই কথাটা মনে রাখলেই হচ্ছে। সেটা হচ্ছে আমরা যে হ্যাং নামক একটা শব্দ চিনি, হ্যাংয়ের দুইটা স্টাইলে প্রেজেন্ট পাস্ট হয়ে থাকে। হ্যাংয়ের দুইটা স্টাইলে আছে, একটা হচ্ছে হাং, হাং, আরেকটা হচ্ছে হ্যাংড, 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 হ্যাংড। আচ্ছা, তাহলে হ্যাং থেকে হাং, হাং, হ্যাং থেকে হ্যাংড, হ্যাংড, দুইটা। এখন দেখেন এখানে এইটা হচ্ছে ফাঁসিতে ঝোলানো অর্থে, আর বস্তু বা অন্যান্য কিছু ঝোলানো অর্থে HUNG, যেটাকে আমরা এই ইউটাকে উল্টো করে লিখলে একটা হ্যাঙ্গারের মতো আকৃতি দেওয়া যায়। তো কোনো কিছু ঝুলানো অর্থে এই হাং, হাং। আর ফাঁসি দিতে দড়ি লাগে দড়ির সাথে মিল রেখে ডি, এইখান থেকে মনে রাখতে পারেন। তো ফাঁসি দেওয়া অর্থে হ্যাংড এবং হ্যাংড হবে। সো এটা হলো কমন মিস্টেক থেকে আসা একটা প্রশ্ন, ঠিক আছে, কমন মিস্টেক থেকে। সো যে কারণে কমন মিস্টেক অধ্যায় একটা আছে, আপনারা এটা এক্সপার্ট ইংলিশ থেকে সরাসরি পেয়ে যাবেন। আজকের যে বিজেতা হবেন সে কিন্তু এক্সপার্ট ইংলিশে এই জিনিসগুলো পড়তে পারবেন। এরপর আসেন 5 নাম্বার, ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ, আজকের যে বিজেতা হবে, বিজয়ী হবে, তার জন্য রয়েছে 2023-এর সেপ্টেম্বরের সংস্করণে একটা বই, এক্সপার্ট ইংলিশ। এই বইটা জাস্ট কুরিয়ার চার্জ দিয়ে পেয়ে যাবেন। পুরো ক্লাস থাকতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত, এবং ক্লাসে কমেন্ট করতে হবে, ক্লাসগুলোকে শেয়ার করতে হবে। 5 নাম্বার, লেট দ্য সেন্টেন্স বি ড্যাশ থ্রো। 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 দেখেন তো, লেট ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ মুডের গঠন হচ্ছে লেট ডট ডট বি প্লাস V3 বসে। সো এমনটা কোথায় আছে সেটা হবে অ্যান্সার, লেট ডট ডট বি প্লাস V3। লেট ডট ডট বি প্লাস V3, লেট ডট ডট বি প্লাস V3, লেট ডট ডট বি প্লাস V3। সো লেটের সাথে বি পর্যন্ত দেওয়া আছে, তাহলে আমার এই পেন কথাটাকে চেঞ্জ করে লিখতে হবে পেন্ট, PENNED, পেন্ট, কারণ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লাগবে। সো 5-এর অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বার। কার কার হয়েছে জানি না, রেডি করে রাখেন, ক্লাস শেষে কার কয়টা হচ্ছে সেটা আমাকে জানাবেন, ঠিক আছে। আচ্ছা, চলছে 12তম শিক্ষক নিবন্ধনে আসা ইংরেজি অংশের প্রশ্ন গবেষণা, এবং একই সাথে আমরা সাজেশন দেব বলেছি। সো এখন বলেন, রাইট ফর্ম অফ ভার্ব, এখান থেকে কয়টা প্রশ্ন আসছে? একটা। রাইট ফর্ম অফ ভার্ব এই অধ্যায় থেকে আসছে একটা প্রশ্ন। তৌফিক ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু। তৌফিক কোথায় গিয়েছিল? লাইব্রেরিতে গিয়েছিল। উইথ এ ভিউ টু, উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে? তৌফিক ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু, কিসের উদ্দেশ্যে গিয়েছিল? এই যে উইথ এ ভিউ টু থাকলে এরপরে কি বসে? উইথ আ ভিউ টু, উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টুর পরে বসে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। এই যে কিছু ফ্রেজ আছে, যেই ফ্রেজগুলোর পরে এরকম টু আছে, তো টু থাকা সত্ত্বেও এই ফ্রেজগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হয়ে থাকে। যেমন উইথ এ ভিউ টু, এখানে হবে রিডিং এ বুক, বই পড়ার উদ্দেশ্যে। হ্যাঁ, তাহলে উইথ এ ভিউ টু, এরকম আরও আছে, লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, হ্যাঁ, এগুলোর পরে আমরা ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব। তো অ্যান্সার হবে রিডিং। কনজাংশন, শুধু কনজাংশন থেকে দুইটা প্রশ্ন পাওয়া যাবে, শুধু কনজাংশন। দেখি সলভ করেন। নিজুমদীপ সাথী আছেন আমাদের সাথে, ক্লাসটা শেয়ার করে দিব। জানেন আজকে সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ কমেন্টকারীর মধ্যে কম্পিটিশন হচ্ছে। এই বইটা গিফট থাকবে, বইটা গিফট থাকবে। নুরজাহান খাতুন আছেন আমাদের সাথে, মনিরুজ্জামান, এম এ মানিক, নুসরাত, কামরুল হাসান। হার্ডলি হ্যাড উই রিচড স্কুল। হার্ডলি হ্যাড উই রিচড স্কুল। হার্ডলি হ্যাড উই রিচড স্কুল, এখানে
কনজাংশনের মধ্যে এটার নাম হলো কোরিলেটিভস। কি বললাম বলেন? কোরিলেটিভস। কোরিলেটিভস মানে হলো এমন কিছু জোড়া জোড়া কনজাংশন আছে যেগুলো একটা থাকলে আরেকটা বসে। যেমন হার্ডলির সাথে ডট ডট হোয়েন বসে, তারপরে হচ্ছে নো সুনার ডট ডট দেন বসে, তারপরে আমরা জানি নট অনলি ডট ডট বাট অলসো বসে। সো এরকম এই যে প্রথম অংশ বসলে দ্বিতীয় অংশে আরেকটা বসে, এগুলোকে বলা হয় জোড়া কনজাংশন বা কোরিলেটিভস। ঠিক আছে, তো সাথে অ্যান্সারটা হবে এ নাম্বার। খুবই সহজ, হার্ডলি ডট ডট হোয়েন বসে, এইটা দেখলেই এটা অ্যান্সার হচ্ছে। আরেকটু নিয়ম আছে এখানে, হার্ডলি এর সাথে হয় পাস্ট পারফেক্ট টেন্স, আর পরবর্তী অংশে হয়ে থাকে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স র্যাঙ্ক, পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভিথিরি, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভিথিরি। ওকে, নেক্সট 8 নাম্বার, দো হি ইজ পুর, যদিও সে গরিব। এটা 12তম শিক্ষক নিবন্ধনে আসা একটা প্রশ্ন। যদিও সে গরিব, দো হি ইজ পুর, যদিও সে গরিব। এইটার নিয়মটা আমি একটু বলে দিই আপনাদেরকে, যারা পারেন অ্যান্সারটা করে ফেলেন দ্রুত। দো, অলদো, রুলসটা লিখে নেবেন, বাট, এই তিনটা কনজাংশন অলওয়েজ বিপরীত ধারণা প্রদান করে, বিপরীত ধারণা দেয়। তো বিপরীত ধারণা কি? এদের সাথে যে ক্লজটা থাকবে সেটা যেমনটা মিনিং দিবে, আর অপর অংশে যে ক্লজটা আসবে সেটা একটা বিপরীত সেন্সের মিনিং দিবে। তার মানে এইটা যদি হাবোধক হয় তাহলে অপরটা হবে না বোধক। যেমন দো হি ইজ পুর, সে হচ্ছে গরিব। দেখেন গরিব, তথাপিও অপর অংশ হবে হচ্ছে হি ইজ অনেস্ট, সে হয় সৎ। এখন এখানে আবার বাট দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ এই সেন্টেন্সে অলরেডি একটা কনজাংশন আছে। এই একটা ক্লজ, এই একটা ক্লজ, দুইটা ক্লজ থাকলে একটা কনজাংশন বৈধ, কিন্তু দুইটা ক্লজ থাকলে দুইটা কনজাংশন বৈধ না। এই কারণে এখানে বাট ইউজ করা যাবে না। মনে রাখতে হবে যে কনজাংশনের সংখ্যা ক্লজের তুলনায় কম। ক্লজ যদি দুইটা হয় কনজাংশন একটা, ক্লজ যদি তিনটা হয় কনজাংশন দুইটা, ক্লজ যদি চারটা হয় কনজাংশন তিনটা। তো ক্লজ, আর যদি ক্লজ একটা হয় কনজাংশন লাগবে না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে দো হি ইজ পুর ইজ অনেস্ট এর একদম সহজ বাক্য। পৃথিবীতে এই বাক্য নিয়ে বহুবার প্রশ্ন আসছে, না পড়লেও হবে। ট্রান্সলেশন থেকে 3টা প্রশ্ন আসছে। ট্রান্সলেশন দেখেন, আপনাদেরকে সবাই হয়তো নিবন্ধনের প্রশ্ন সমাধান দিবে, গবেষণা কিন্তু কেউ গবেষণা দিবে না। আমি কষ্ট করে কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসছে সেইটা গবেষণা করে দিচ্ছি। এর কারণ কি জানেন? কারণ এই গবেষণাগুলো আপনাকে হেল্প করবে যে আপনি কোন অধ্যায়গুলো পড়বেন আর কোন অধ্যায়গুলো বাদ দিবেন। রুনা নাইলা, ফারজানা, মনিরুজ্জামান অনেকে আছেন, ক্লাসটা শেয়ার করে দিবেন। আমি তোমাকে খাওয়াবো, খুব ভালো কথা। ফারজানা বলছিল একদিন আমাকে খাওয়াবে। ফারজানার কাছে সবাই খেতে পারেন। ফারজানা খুব স্মার্ট বালিকা এবং ফারজানা ম্যাডাম অনেক টাকা ইনকাম করে, অনেক। ফারজানা ম্যাডামের জব আছে, পাশাপাশি ফ্রিল্যান্সার। তানিয়া আক্তার, সাদ্দাম, সোলাইমান বলেন, এটা বলেন। আমি তোমাকে খাওয়াবো, খুব ভালো কথা। সে নিজে খাবে না, এইটা হচ্ছে আপনার পজিটিভ ভার্বের ইউজেস। পজিটিভ ভার্বের ইউজেস, আমি তোমাকে খাওয়াবো। আই শ্যাল ইট ইউ মানে আমি খাবো, আর আই শ্যাল ফিড ইউ মানে আমি তোমাকে খাওয়াবো। আই শ্যাল ফিড ইউ। সো ইট হলো কমন ভার্ব, আর এটার পজিটিভ ভার্ব হচ্ছে ফিড, ফিড। সো ট্রান্সলেশনে আপনারা জানেন 9 কোড অফ ট্রান্সলেশন নামে একটা বই রেডি হয়ে গেছে, 9 কোড অফ ট্রান্সলেশন। সেখানে ট্রান্সলেশন কিভাবে করবেন, ট্রান্সলেশন কিভাবে সাজাবেন, বিস্তারিত আলোচনা আছে, ইনশাআল্লাহ পাবেন, শীঘ্রই বইটা পাবেন। তাহলে আমি তোমাকে খাওয়াবো, এটা অ্যান্সার হবে আই শ্যাল ফিড ইউ, আই শ্যাল ফিড ইউ। ওকে, 10 নাম্বার, সে আমার আপন ভাই। এই যে এই কোশ্চেনটা নিয়ে বাজারে মারামারি আছে, যে এক এক টিচার এক এক রকম বলে, এক এক টিচার এক এক রকম বলে। ইউসিফ মিয়াজি বলছিলেন হচ্ছে 9 বি নাম্বার, ঠিক আছে। সালেহ আহমেদ রবিন আমাদের সাথে যুক্ত হয়েছেন। সালেহ আহমেদ রবিন বলেন, এখানে সে আমার আপন ভাই চলছে 12তম শিক্ষক নিবন্ধনে আসা ইংরেজি অংশের গবেষণা এবং সাজেশন। আমরা ক্লাস শেষে দেখাবো কোন অধ্যায় থেকে কটা প্রশ্ন আসছে, এবং আজকের ক্লাসে পুরো ক্লাসে যারা কমেন্ট করবে, শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, শেয়ার করবে, তারা কি পাবে? এক্সপার্ট ইংলিশ
এই যে বড় বই পাবে 2023 সালের ভাষণের বইটা, এক বই হলে আপনার সারা জীবন পড়াশোনা শেষ হয়ে যাবে। সে আমার আপন ভাই, এই যে আপন, এই আপনের জন্য অনেকে জোর করে এখানে ওন কথাটা ব্যবহার করি। তো এখন প্রশ্ন হচ্ছে ওন কথাটা দিব কি দিব না। স্টেপ মানে সৎ, এল্ডার মানে বড়, এরকম কিছু বলে নেই। সমস্যাটা দাঁড়াচ্ছে এ হবে না ডি হবে, বলেন। আসলে এই প্রশ্নটা দুইটাই সঠিক, দুটো উত্তরই সঠিক। বাজারে যতই বিতর্ক আসুক আপনি এটা নিয়ে মাথা ঘামাবেন না। হ্যাঁ, আমি যেটা বলছি এটি সত্য কথা। কেন কি? কারণ দেখেন, এই যে আপনি যদি এইটা কখন প্রয়োজন হতে পারে, যখন এক জায়গাতে আপনার সৎ ভাইও আছে আবার আপন ভাইও আছে, তখন আপনাকে এই ওন কথাটা ফোর্স দিয়ে বলতে হবে। হ্যাঁ, আবার যদি এখানে মাই কথাটা দেন, এটা দ্বারাও নর্মালি বোঝায় যে সে আমার ভাই মানে আপন ভাই, নর্মালি বোঝায়। এখন কেন আমি তো এখানে মাই স্টেপ ব্রাদারও দিতে পারি, আমার সৎ ভাই দিতে পারি না? পারি। সো এই জন্য এই প্রশ্নটা বিতর্ক থাকলেও আপনারা অ্যান্সার হিসেবে দুইটাই নেবেন। প্রথম প্রাধান্য দিবেন এইটা, যদি অপশনে এটা না থাকে দ্বিতীয় প্রাধান্য দিবেন এটা, কোনো সমস্যা নাই। এখন কথা হলো পরীক্ষক কোনটা অ্যান্সার নেবে সেটা পরীক্ষক ভালো জানে। তো উনি ওনার মতো নিক না, আমরা যতটুকু বুঝি অতটুকুই অ্যান্সার করতে পারি, এই তো আর কি। নেক্সট, তাহলে 10-এর অ্যান্সারটা হচ্ছে এ অথবা ডি। এরপর আসেন 11, আমার লিখিবার কলম নাই। আমার লিখিবার কলম নাই। আমার লিখিবার কলম নাই, 11 নম্বর। কি হবে বলেন? কমেন্ট করছেন তো সবাই নাকি? রাবেয়া, সাগরিকা, আমি দেখতে পাচ্ছি কে কে করতেছেন। সাদ্দাম, ওকে। মনিরুজ্জামান বলেন। ফারজানা, 11 সি। আই হ্যাভ নো পেন টু রাইট উইথ। রাইট, 11 অ্যান্সার হচ্ছে সি নাম্বার। আই হ্যাভ নো পেন টু রাইট উইথ। আই হ্যাভ নো পেন টু রাইট উইথ, অ্যান্সার হবে সি। আই হ্যাভ নো পেন, আমার কোনো কলম নাই, টু রাইট উইথ মানে লিখার জন্য বা লিখিবার জন্য আমার কোনো কলম নাই। 11 অ্যান্সার সি। 11 অ্যান্সার সি। মোট 25টি প্রশ্ন গবেষণা করব। এবার আসেন ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ থেকে 3টা প্রশ্ন আসছে। আপনারা এগুলো খাতায় লিখতেছেন যে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে, বুঝতেছেন তো? গবেষণাটা আমি আবার লাস্টে আরেকবার দেখাবো। সো দ্য অ্যাডভার্ব অফ দ্য ওয়ার্ড হার্ট, বহুবার এই প্রশ্নটা আসছে যে হার্ট শব্দের অ্যাডভার্ব কি? হার্ট, হার্ট শব্দের অ্যাডভার্ব কি? হার্ট শব্দের অ্যাডভার্ব হলো হার্টিলি, HARTILY, হার্টিলি। হার্ট শব্দের অ্যাডভার্ব, হার্ট, হার্ট ঠিক থাকছে কিন্তু শুধু ILY যোগ হয়েছে, এটা হয়েছে অ্যাডভার্ব। সো এটা কোন চ্যাপ্টার থেকে আসছে? ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ অধ্যায় থেকে আসছে। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। হার্ট থেকে অ্যাডভার্ব হবে হার্টিলি, হার্ট থেকে অ্যাডভার্ব হবে হার্টিলি। ওকে, নেক্সট ক্লাস শেয়ার করবেন এবং প্রত্যেকেই মনে রাখবেন এই বইটা গিফট আছে, পুরো ক্লাস মনোযোগ দিয়ে থাকতে হবে। কেউ আপন নয় বলছেন ইয়েস। 12, 13 চলে যাই আমরা। 13, দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ডেঞ্জার। এটা হয়তো অনেকে জানেন, ডেঞ্জার। আমরা জানি যে কোনো অ্যাডজেক্টিভ ওয়ার্ডের সামনে নর্মালি ইএন যোগ করলে সেটা ভার্ব হয়। ডেঞ্জার, এনেবল, এনকারেজ, এরকম এনডেঞ্জার, এনকারেজ, এনেবল। হ্যাঁ, এই যে ইএন যদি শব্দের শুরুতে যোগ হয়, কোন শব্দ? সব শব্দ না, দুনিয়ার সব শব্দ না, যেগুলো নর্মালি অ্যাডজেক্টিভ, তা আবার সকল অ্যাডজেক্টিভ না, বাছাই করা কিছু অ্যাডজেক্টিভ আছে। সো এই জন্য ওই সূত্র মুখস্থ করে লাভ নাই, শব্দগুলোই পড়তে হবে আপনাকে। সো এরকম প্রচুর ওয়ার্ড লিস্ট আছে, এগুলো এক্সপার্ট ইংলিশ বইতে পাবেন। আর গত দিনে আমি অল জব ফাউন্ডেশন কোর্সে এরকম একটা বিষয় পড়িয়েছি। যারা অল জব ফাউন্ডেশন কোর্সে আছেন, তো ইংলিশের ফাউন্ডেশন কোর্স যারা করতে চান, মানে 550 টাকা একেবারে সকল চাকরি কভার করবে, তারাও নক করবেন। আমরা 3 মাসের ওই কোর্সটা আছে আমাদের। তাহলে এখানে হবে হচ্ছে ভার্ব অফ দ্য ডেঞ্জার হবে এনডেঞ্জার, ডেঞ্জার হবে এনডেঞ্জার। নেক্সট 14 নম্বর, দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড লং। এইটা কোনো রুলস নাই, এগুলো বানান চেঞ্জ করে দিতে হবে অন্যভাবে। লং থেকে কি হবে দেখি, কে কয়টা কোনটা অ্যান্সার করছেন দেখি, বলেন তো। আজকে এটা কিন্তু মডেল টেস্ট, শেষ পর্যন্ত কার কয়টা হচ্ছে সেটাও আমাকে জানাবেন।
মনির ভাই, সাদ্দাম ভাই, জাকিয়া সুলতানা মুক্তা, মেহেদি হাসান শাওন, আহসান হাবিব, রাবেয়া, 12D। ওকে, 12 পর্যন্ত আছেন কেন আপনারা? আমি তো 14 নম্বরে আছি। নুজরাহান খাতুন 14 নম্বর হচ্ছে, এ নাম্বার বলছেন 14। ওকে ফাইন, একদম ইজি। এগুলো না পারলে মনে হবে যে আপনি পড়াশোনা এখনো শুরুই করেন নাই। এটা অ্যান্সার হবে লেন্থ। আরও জানার জন্য ওই যে এক্সপার্ট ইংলিশ পড়েন। আচ্ছা শেষ। এবার আসেন ট্রান্সফরমেশন থেকে 3টা প্রশ্ন আসছে। মোট 25টা প্রশ্নের গবেষণা হচ্ছে কিন্তু। ট্রান্সফরমেশন থেকে কয়টা প্রশ্ন? ট্রান্সফরমেশন থেকে 3টা প্রশ্ন আসছে। আচ্ছা বলেন তো 15 নম্বরটা কি অ্যান্সার হতে পারে? 15 অ্যান্সারটা কি? দ্য পদ্মা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিভার্স ইন বাংলাদেশ। বোঝা যাচ্ছে কি? এটা একটু ছোট করে ফন্ট দেওয়া আছে। জুবাইদা শাপলা বলছেন বইটি অনেক সুন্দর। অনেক ধন্যবাদ আপনাকে। নিজে পড়েন, অন্যকে পড়তে সাহায্য করেন বা অন্যের জন্য প্রচার করেন জিনিসটা। 15 নাম্বার, এই লেখাগুলো বুঝতে পারতেছেন আপনারা? 15 ইমন দাস, ঠিক আছে। আসেন নেক্সট, কি হবে এটা? দ্য পদ্মা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিভার ইন বাংলাদেশ। এটা অ্যান্সার হবে 2 নাম্বার। কে কি অ্যান্সার করেছেন দেখেন তো? ভেরি ফিউ রিভার্স। ভেরি ফিউ দিলে তার সাথে নাউনটা প্লুরাল করতে হয়, রিভার্স। হ্যাঁ, আর যখনই আপনি রিভার্স দিলেন তখনই এখানে ভার্ব লাগবে আর। এই কয়েকটা ফ্যাক্টর যদি একটু মাথায় থাকে তাহলে আপনার এই অ্যান্সারটা সঠিক হবে। কয়েকটা ফ্যাক্টর মাথায় থাকলে অ্যান্সারটা সঠিক হচ্ছে। দেখেন, মনে রাখবেন সেটা হচ্ছে যে এইরকম ভাবে যদি ওয়ান অফ দ্য থাকে, ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ওয়ার্ড প্লাস নাউন থাকে, ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ প্লাস নাউন থাকে, তাহলে ভেরি ফিউ দ্বারা এটাকে পজিটিভ করতে হয়। ঠিক আছে? তো আর ভেরি ফিউ এর পরে অবশ্যই নাউন প্লুরাল হয়। এখানে ভেরি ফিউ এর নাউন প্লুরাল নাই, অতএব এটা বাদ। আর যখন নাউন প্লুরাল নাই তখন এখানে এরা সিঙ্গুলার দিছে, ঠিক আছে, কিন্তু আমার তো আগে হতে হবে নাউন প্লুরাল, তো ওখানে রিভার্সই হবে। এই জন্য ভেরি ফিউ রিভার্স ইন বাংলাদেশ। বাংলাদেশে খুব কম সংখ্যকই নদী। আর অ্যাজ বিগ অ্যাজ দ্য পদ্মা, পদ্মার মতো বড়। তার মানে পদ্মা হচ্ছে বিগেস্ট রিভার ইন বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে। নেক্সট 16 নাম্বার, এভরি মাদার লাভস হার চাইল্ড। এটা মুখস্থ হয়ে গেছে, কারণ এই প্রশ্নটা এই যে 12তম নিবন্ধন পরীক্ষা আপনাদের কত সালে জানেন? 12তম নিবন্ধন হচ্ছে সেই 2015 সালে। তো 15 সালের পর থেকে এই প্রশ্নটা বিভিন্ন জায়গায় বারবার আসতেছে। আমরা একটি ক্লাসটা একটু শেয়ার করে দিব সবাই। 15 সালের পর থেকে বারবার আসতেছে একই প্রশ্ন, ঠিক আছে? বলেন এটা কি হবে? 16 নাম্বার প্রশ্নটা কি হবে? 16 এভরি মাদার লাভস হার চাইল্ড। এটাকে তৈরি করতে বলছে নেগেটিভ করতে বলছে। এভরি মাদার লাভস হার চাইল্ড নেগেটিভ করলে কি হবে? এখানে এটা অনেকের মুখস্থ, জানি না কে কোনটা অ্যান্সার করছেন। এটা অ্যান্সার হচ্ছে এই নাম্বার। এই সেন্টেন্সটা শুরু হবে দেয়ার ইজ দিয়ে। তো দেয়ার ইজ নো মাদার, এখানে এমন কোনো মা নাই। বাট লাভস হার চাইল্ড, এখানে বাটটাকে রিপ্লেস করে আসলে এরকম ছিল, হু ডাজ নট লাভস হার চাইল্ড, মানে যে তার সন্তানকে ভালোবাসে না। হু ডাজ নট লাভস হার চাইল্ড। 16 অ্যান্সারটা হচ্ছে এ নাম্বার। দিয়েছেন অ্যান্সারটা ভাই 16 নাম্বারটা? ওকে, এম এ মানিক, আহসান হাবিব। নেক্সট 17 উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট শাইন ইন ইউর লাইফ। মানে হচ্ছে কঠিন পরিশ্রম ছাড়া বা কঠিন কাজ করা তুমি তোমার জীবনে সাফল্য অর্জন করতে পারবে না। সেটা কি করবে অ্যান্সার? এটাকে করতে বলছে কি, মেক ইট কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে আমরা কমপ্লেক্স করব, কমপ্লেক্স। তো
কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য যদি জানা থাকে তাহলে আপনি এগুলো করতে পারবেন। বৈশিষ্ট্যটা কি? আমরা যখন ফাউন্ডেশন কোর্সের ক্লাসগুলো নেই তখন কোনো কিছু আমরা মুখস্থ করাই না। এখানে একটা টিপস আছে। টিপসটা হলো কমপ্লেক্স সেন্টেন্স মানে আমার অবশ্যই কি লাগবে? কমপ্লেক্স মানে অন্তত দুইটা ফাইনাইট ভার্ব লাগবে, অন্তত একটা কনজাংশন লাগবে, দুইটা ফাইনাইট ভার্ব লাগবে আর একটা কনজাংশন লাগবে। তো সেই দিকে তাকালে প্রথমে এই সেন্টেন্সটা বাদ দিয়ে দেওয়া যায়। কেন? কারণ এখানে কোনো কনজাংশন নাই, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এটা কোনো কনজাংশন না। হ্যাঁ, আর এখানে দুইটা ভার্বও নাই, একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে, ক্যান নট শাইন। তো এই অপশনটা বাদ। বাকিগুলোর মধ্যে দুইটা করে ফাইনাইট ভার্ব আছে, ঠিক আছে, কিন্তু এখন জাস্ট একটা ক্লু মনে রাখলেই হবে যে উইদাউট কথাটা আছে। বলছে উইদাউট ওয়ার্কিং হার্ড, মানে কঠোর পরিশ্রম ছাড়া তুমি শাইন করতে পারবে না, জীবনে উন্নতি করতে পারবে না। তো আনলেস, যদি না ইউ ওয়ার্ক হার্ড, তুমি কঠোর পরিশ্রম করো, ইউ ক্যান নট শাইন ইন লাইফ, তুমি জীবনে সফল হতে পারবে না। আনলেস ইউ ডু নট ওয়ার্ক হার্ড। আচ্ছা, এখানে যদি না তুমি কঠোর পরিশ্রম না করো, সো মনে রাখতে হবে যে আনলেস যুক্ত সেন্টেন্সে নতুন করে নট ব্যবহার হয় না। কি বললাম? আনলেস যুক্ত অংশে, পুরো সেন্টেন্সের হিসাব না, আনলেসের সাথে যে ক্লজটা থাকবে ওই ক্লজে নো বা নট ব্যবহার করতে পারবো না। কেন পারবো না? কারণ আনলেস দ্বারা অটোমেটিক এই ক্লজটাকে নেগেটিভ করা হয়। সো এখানে নতুন করে নো বা নট ব্যবহারের কোনো সুযোগ নাই। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সারটা সি নাম্বার। এখানে একটা অ্যান্সার সি। আর এটা ভুল কেন? দো হি ওয়ার্কস হার্ড হি ক্যান নট শাইন, এটা মিনিং হবে না। যদিও সে কঠোর পরিশ্রম করে সে সফল হতে পারে না, এটার কথা বলে নাই। বরং বলছে যদি না তুমি পরিশ্রম করো, তার মানে পরিশ্রম ছাড়া তুমি সফল হবে না। অ্যান্সার সি। অর্থটা ঠিক থাকতে হবে, বাক্যের ধরনও চেঞ্জ হবে, অর্থ ঠিক থাকবে। ওকে, এবার আসেন প্রোভার্বস থেকে আসছে একটা প্রশ্ন। প্রোভার্বস 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 থেকে একটা প্রশ্ন আসছে। এ ড্যাশ ইন টাইম সেভস টাইম, বলেন তো এটা কি হবে? এটা যাদের মুখস্থ আছে প্রোভার্বসটা তারা বলতে পারবে। স্টিচ নাকি হলো স্টিকড নাকি স্টিচ, বানান কি? নাকি স্টিক? একদম সূক্ষ্ম ছোট ছোট বানান দিয়েছে, তাই না? সূক্ষ্ম বানান দিয়েছে, বলেন। একদম সূক্ষ্ম ছোট ছোট বানান দিয়েছে। মনির, নূরজাহান, বিপুল বালো, সাগরিকা, সাদ্দাম, রুনা লাইলা, ওকে ফাইন, সন্ধ্যা তারা, কি সুন্দর নাম, বাসার, পিউলি পিঙ্কি, স্টিচ, রাইট। এই স্টিচ, এই স্টিচ মানে কি জানেন তো? স্টিচ মানে ফোর। ফোর মানে কি? ফোর মানে হলো গাঁথনি বলতে পারেন। সুই দিয়ে আমরা যখন একটা এরকম করি, মানে একবার এরকম দিয়ে তুলি, এটার নাম হলো একটা ফোর। সো এই ফোর দেওয়া, এটাকেই বলতেছে স্টিচ ইন টাইম, সময় মতো একটা ফোর দেওয়া। সেভস নাইন, অসময়ের বা বিপদের সময়ের কয়টাকে সেভ করে? 9টা। তার মানে আপনি বিপদে পড়লে 9 বার আপনাকে ফোর দিতে হবে, কিন্তু যদি আগে থেকে অ্যালার্ট থাকেন সময় মতো একটা দিলেই হবে। এর মানে হলো আপনারা যদি ধরেন এই সময় এসে জবের প্রিপারেশনটা একটু একটু করে কষ্ট করেন, তাহলে দেখবেন যে আপনার পরীক্ষার আগে গিয়ে সারা দিন খেয়ে না খেয়ে পড়তে হবে না। আপনি যদি এখন থেকে স্মুথলি একটু একটু করে অল্প অল্প করে পড়াশোনা করেন, দেখবেন সব ঠিক। ঠিক আছে, ফোর মানে কাতা সেলাই করা, রাইট, কাতা সেলাই করা। কেটে যায়নি, আমার ওই যে ক্যামেরাটা একটু দূরে ছিল, মানে ক্যামেরার লাইনটা চলে গেছিল, ঠিক করলাম, সমস্যা নেই, আছে, লাইন আছে। তাহলে এ স্টিচ ইন টাইম সেভস নাইন, কি হবে বলেন? এ স্টিচ ইন টাইম সেভস নাইন। তাহলে 18-র অ্যান্সারটা হচ্ছে স্টিচ। 18-র অ্যান্সারটা হচ্ছে স্টিচ। বানান কখনো লক্ষ্য করা হয় না, এটাই তো বিপদ। বানান লক্ষ্য করতে হবে ভাই। আপনি যদি স্পেলিং বানান মুখস্থ না, মানে ট্রাই না করেন, তাহলে আপনি দেখবেন যে পরীক্ষার হলে আপনাকে ওই জায়গাতেই আটকে দিবে। বানান মনে না রাখলে পরীক্ষাতে ওই জায়গাতেই
আটকে দেবে। কি ব্যাপার? ওকে, আমি একটু ক্যামেরাটা ঠিক করছি, সমস্যা নেই, লাইনে থাকেন, কোনো সমস্যা হবে না। একটু লাইনে থাকবেন, সমস্যা নাই। What is this? আচ্ছা, তারপরে আমরা পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেনে যাব। আচ্ছা, আমি ক্যামেরাটা ঠিক করে আসছি, টেনশন করেন না, লাইনে থাকেন সবাই। ওকে, আচ্ছা, এটা হলো এ স্টিচ ইন টাইম সেভস 9। মাঝে মধ্যে একটু একটু ডিস্টার্ব করে, এটা হচ্ছে একটু সমস্যাই। দেখেন, আচ্ছা এবার ঠিক আছে কিনা? আরও 2টা শেয়ার ডান করেছেন তাই না? শেয়ার ডান আরও বাড়ান, শেয়ার করতে থাকেন, প্রচুর শেয়ার করেন। আজকে কিন্তু বই কিন্তু গিফট আছে, বড় বই, ঠিক আছে? তো 18 নম্বরটা আসলে অ্যান্সার হচ্ছে স্টিচ মানে 4। এটা নিয়ে আর কথা না বলি, আমাদের আর মাত্র 7টা প্রশ্ন আছে, 19। ও এখন দেখবো সিনোনিম অ্যান্টোনিম থেকে মোট প্রশ্ন আসছে 4টা। সিনোনিম অ্যান্টোনিম থেকে কয়টা? 4টা। সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন আসছে মোট 4টা। সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন আসছে 4টা। বলেন প্রথম প্রশ্নটা অ্যান্সার কি হবে? এটা কিন্তু একইভাবে আপনাদের জন্য একটা মডেল টেস্টও বটে, যে আপনি আসলে ব্যক্তিগতভাবে এই 12তম নিবন্ধনে কয়টা প্রশ্ন পারতেছেন, তার মানে আপনি কতটুকু প্রস্তুত। সো এখানে সিনোনিম অফ দ্য ওয়ার্ড উইটি, হ্যাঁ উইট, আমরা উইটি মানে না জানলে উইট মানে অনেকে জানি। উইট মানে হচ্ছে বুদ্ধিদীপ্ত বা বুদ্ধিমান, বুদ্ধিসম্পন্ন, উইট। সো সেই উইট থেকে আসছে উইটি, বুদ্ধিমান বা চালাক, সেটা হচ্ছে ক্লেভার অর্থে ব্যবহার করা যেতে পারে।
প্রচুর ওয়ার্ড পাবেন মজাদার এই ভোক্যাবগুলো মনে রাখার জন্য। হ্যাঁ, আপনারা জানেন যে ভোক্যাব চ্যালেঞ্জ আমাদের একটা কোর্স আছে, ওখানে কিন্তু আমরা ভোক্যাবুলারি মুখস্থ করার নিয়মগুলো শেখাই। সো উইট আর এটার সাথে যোগ হবে টিওয়াই, উইটি মানে বুদ্ধিমান বা বিচক্ষণ। ওকে, সিনোনিম থেকে মোট 4টা প্রশ্ন আসছে কিন্তু 19। এরপর দেখে 20 নাম্বারটা, সিনোনিম অফ দ্য ওয়ার্ড কর্ডিয়াল। কর্ডিয়াল, কর্ডিয়াল শব্দের সিনোনিম কি? কর্ডিয়াল, কর্ডিয়াল শব্দের অর্থ কি? কর্ডিয়াল, কর্ডিয়াল মানে হলো আন্তরিক। কর্ডিয়াল মানে আন্তরিক। সো এটা আন্তরিক অর্থে কোনটা আনসার হবে? বলছে কি সিনোনিম লাগবে। তো কর্ডিয়াল মানে আন্তরিক, আন্তরিক অর্থে এটা অ্যান্সার হচ্ছে অ্যামিয়েবল। অ্যামিয়েবল মানে বন্ধু ভাবাপন্ন। সো বন্ধু ভাবাপন্ন মানেই তো হচ্ছে যে আপনার প্রতি আন্তরিক, বা যেটাকে আমরা ইতিবাচক সেন্স আর কি বলি। ওকে, নূরজাহান আজাদুল আছেন। মনে রাখার নিয়ম কি? মনে রাখার জন্য বিশেষ বিশেষ প্রত্যেকটা ওয়ার্ডের জন্য আলাদা আলাদা করে নিমোনিক থাকে। তো সেই নিমোনিকের উপরে কিন্তু আমরা ক্লাস নিই। যেমন গত দিনও মনে হয় আমরা আপনাদের সাথে ভোকাব নিমোনিক একটা ক্লাস নিয়েছিলাম, তাই না? সো গতকালকের ক্লাস যারা দেখছেন তারাও বুঝছেন যে কিভাবে মনে রাখা যায়। সো ওরকম আমরা ভোকাবুলারির উপরে 36টা ক্লাসের একটা কোর্স লঞ্চ করেছি মাত্র 350 টাকা। যারা ওই কোর্সে যুক্ত হতে চান জানাইন, সমস্যা নাই, আমাদের সাথে মেসেঞ্জারে যোগাযোগ করেন। 21 নাম্বার, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাডভার্স। অ্যাডভার্স শব্দটার অ্যান্টোনিম কি? অ্যাডভার্স, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাডভার্স, ADVERS, অ্যাডভার্স। ভার্স মানে কি? ভার্স, এই ভার্সের সাথে যোগ হয়েছে অ্যাড, মানে বিপরীত আর কি। ভার্স, অ্যাডভার্স মানে হলো বিপরীত কোনো কিছু, বা যেটা হচ্ছে প্রতিকূল অর্থে ব্যবহার করা হয়। প্রতিকূল, প্রতিকূল, প্রতিকূল মানে হচ্ছে নিজের মধ্যে না, মানে বিপরীত সেন্স, প্রতিকূল। সো এটা অ্যান্সার হচ্ছে ফেভারেবল। ফেভারেবল মানে অনুকূল। তো অ্যান্টোনিম অফ অ্যাডভার্স, অ্যাডভার্সের অ্যান্টোনিম হচ্ছে ফেভারেবল বা অনুকূল। ফেভারেবল বা অনুকূল। নেক্সট 22 নাম্বার, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল, এটা আসলে ফ্লেক্সিলোড দেওয়া না, আবার ফ্লেক্সিলোড আগে দিত, সেইগুলা এখন ফ্লেক্সিলোড না, টপ আপ হয়ে গেছিল পরে নাম। তো এই ফ্লেক্সিবল মানে নমনীয়, এটা আলাদা শব্দ। ফ্লেক্সিবল মানে নমনীয়, এটা অনেকেই জানেন। তো এটা অ্যান্টোনিম কি হবে? অ্যান্টোনিম কি হবে? চলছে 12তম নিবন্ধনে আসা প্রশ্নগুলোর বিশ্লেষণ। আমরা কিন্তু একবারে দেখছি যে কোথা থেকে কয়টা কোশ্চেন আসতেছে, এবং ওই অধ্যায়গুলো আমাদেরকে পড়তে হবে। সো সাজেশন যারা দেন আর যারা গবেষণা করে সাজেশন দেন, উভয়ের মধ্যে পার্থক্য আছে। সো আমি আপনাদেরকে গবেষণা করে সাজেশন দিই। সাগরিকা, ফারজানা, সাথী, সাদ্দাম, অ্যান্সার করছেন সবাই। সো এটার ফ্লেক্সিবলের বিপরীত হচ্ছে হার্ড, মানে কঠিন। চ্যালেঞ্জেবল মানে হচ্ছে প্রতিযোগিতা সম্পন্ন। ডাকটাইল মানে ভুলে গেছি। ইলাস্টিক মানে হলো যেটাকে টানলে বলে। সো 22-এর অ্যান্সার হচ্ছে এ নাম্বার। আমরা আর মাত্র 3টা প্রশ্ন আছে। 23 থেকে বাকি ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে আসছে 3টা প্রশ্ন। ইডিয়মস অ্যান্ড ফ্রেজ দেখছেন, গবেষণাটা বুঝতেছেন যে আমি কিভাবে ভেঙে ভেঙে কষ্ট করে বের করছি। হি ইজ কামিং টুডে, সে আজকে আসিতেছে, কি হবে অ্যান্সার বলেন দেখি। এটা তো মডেল টেস্ট, কার কয়টা হচ্ছে দেখবো। মেহেদি হাসান, আহসান হাবিব, সাগরিকা, ওকে, ফাহমিদা, সাথী, কি নাম রে ভাই, কেউ আপন নয়, মাহবুবুল, পারভিন। হ্যাঁ, এটা কি হবে? অ্যাট লেন্থ বলে কোনো ফ্রেজ নাই এখানে, এটা আসলে দরকার নাই। সর্বোচ্চ অনেক সময় মিনিং দেয় এটা। 10 to 1 মানে হলো সম্ভাব্য। 10 to 1 মানে হলো সম্ভাব্য। অ্যাট লার্জ মানে কি? স্বাধীন। অল ইন অল মানে সর্বে সর্বা, সর্বে সর্বা। সো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে 10 to 1, সম্ভবত বা সম্ভাবনা আছে এরকম, সম্ভাব্য বা সম্ভবত। হি ইজ কামিং টুডে, সে আজকে আসিতেছে। 23-এর অ্যান্সারটা বি নাম্বার। 23 অ্যান্সার বি। ওকে, তাহলে আমাদেরকে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ অধ্যায়টাও কিন্তু পড়তে হবে। 24, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম ইফ ইউ ড্যাশ ফ্রম স্কুল। ওকে, তুমি পরীক্ষায়, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় ফেল করবে। ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় ফেল করবে। ইফ ইউ, যদি তুমি ফ্রম স্কুল, স্কুল থেকে কি পলায়ন করো।
সো পলায়ন করা অর্থে এর অ্যান্সার হচ্ছে প্লেট্রান্ট। প্লেট্রান্ট মানে কি? পলায়ন করা বা ফাঁকি দেওয়া, পলায়ন করা বা ফাঁকি দেওয়া। ফাঁকি দিয়া গেছে উড়ে রে বন্ধু। বাহ, সুন্দর সুন্দর, ফাইন। নেক্সট, এবং আজকের লাস্ট কোশ্চেনে যাব। হ্যাঁ, লাস্ট কোশ্চেন 25, তারপর গণনা করে ফেলবেন কার কয়টা অ্যান্সার হচ্ছে। 25 নাম্বারটা শেষ কোশ্চেন। 12তম শিক্ষক নিবন্ধনে আসা মোট 25টি প্রশ্নের একটা গবেষণা। এই গবেষণায় আমরা এখন দেখব যে কোন অধ্যায় থেকে কয়টা কোশ্চেন আসলো। সো লাস্ট কোশ্চেনটা একটু সবাই অ্যান্সার করেন। শেষ প্রশ্নটা 25। নম্বর আজকের আলোচনার শেষ প্রশ্ন। হিজ ড্যাশ প্লিজড আস অল, মানে আমাদের সবাইকে প্লিজড করলো, মানে খুশি করলো, আমাদের সবাইকে খুশি করলো। হিজ তার, স্লোকোস সিলভার স্পুন মেড ইন স্পিচ ওয়েল অ্যান্ড অয়। ওয়েল অ্যান্ড অয় মানে সুখ দুঃখ, মেড ইন স্পিচ মানে প্রথম বক্তৃতা। হ্যাঁ, সিলভার স্পুন মানে হলো ওই যে সুখকর আর কি, স্লোকোস মানে অলস, ধীরগতি সম্পন্ন। তো এখানে এখানে 25 নাম্বারটা সবারই পারার কথা। লাস্ট কোশ্চেন 25। সি পুষ্প কথা, ঠিক আছে, 25-এর সি। ওকে, সবাই পাস। এখন বলেন এই 25টা প্রশ্নের মধ্যে আপনার কয়টা হয়েছে? 25-এর মধ্যে যারা আজকের সহজ প্রশ্নে 22 পেয়েছেন তাদের প্রস্তুতি ভালো আছে বলা চলে, কারণ বিগত সালের কোশ্চেন একদম ইজি কোশ্চেন। আর যাদের প্রস্তুতি 22-এর নিচে তাদেরকে পড়াশোনা করতে হবে, আরো পড়তে হবে। সো ইংরেজির জন্য পড়তে হবে, এক্সপার্ট ইংলিশের সাথেও কোর্স আছে 2টা, সেখানেও জয়েন করতে পারেন। এই ছিল আজকের আলোচনা এবং সর্বশেষ গবেষণাটা একটু দেখি। এই যে পুরো 25টি প্রশ্নের একটা গবেষণা দেখলাম, এই 25টা প্রশ্ন কোথা থেকে কয়টা প্রশ্ন আসছে, কোথা থেকে কয়টা কোশ্চেন আছে, এইটা আগে স্ক্রিনশট দেন। এই স্ক্রিনশটে আপনাকে বলে দিবে যে আপনি কোন কোন অধ্যায়গুলো পড়বেন। কন্ডিশনাল সেন্টেন্স থেকে 2 না, এখানে একটা প্রশ্ন 1 হবে, আর বাকিগুলো গণলেই হবে। দেখেন, পুরো আলোচনায় কমন মিস্টেক থেকে একটা হ্যাং নিয়ে প্রশ্ন ছিল, কনজাংশন থেকে 2টা ছিল, ট্রান্সফরমেশন 3টা, রাইট ফর্ম অফ ভার্ব একটা ছিল, টেন্স উইথ কনজাংশন থেকে 2টা ছিল, কন্ডিশনাল একটা ছিল, ট্রান্সলেশন ছিল 3টা, ভয়েস ছিল একটা। এইগুলো ছিল হলো গ্রামার পোর্শনে, ঠিক আছে, এগুলো ছিল গ্রামার অংশে, ব্যাকরণ অংশে। হ্যাঁ, আর মেমোরাইজিং অংশে দেখেন ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে ছিল 3টা, প্রোভার্বস থেকে ছিল 1টা, সিনোনিম অ্যান্টোনিম থেকে ছিল 4টা, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ থেকে 3টা। তো মুখস্থ মাত্র কয়টা অধ্যায়? 1 2 3 4টা অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসছে? 3 আর 4 এ 7 7 7 4 3 7 3 10 11টা কোশ্চেন আসছে মাত্র এই 4টা অধ্যায় থেকে। তাহলে আপনি বলেন মুখস্থ অধ্যায় পড়বেন না? মুখস্থ অধ্যায় পড়তে হবে সবার আগে। সো এই কারণেই কিন্তু এক্সপার্ট ইংলিশ আপনাদের জন্য আয়োজন করেছে ভোক্যাব চ্যালেঞ্জ কোর্স, যেখানে 36টা ক্লাসে ভোকাবুলারি মুখস্থ করানো হবে সরাসরি। চ্যালেঞ্জিং, বাংলাদেশে কেউ ভোকাবুলারি কোর্স করাতে চায় না বা করায় না, দেখবেন সবাই খালি গ্রামার 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 পড়ে, কিন্তু এটা জানে না যে গ্রামারের চেয়ে ভোক্যাবে এখন বেশি জরুরি, কারণ ভোক্যাব থেকে বেশি কোশ্চেন আসে। ঠিক আছে, সো কমপ্লিট। এর স্ক্রিনশট দিয়েছেন, স্ক্রিনশট দেওয়া হলে এইভাবে আপনারা পড়াশোনা করেন, এই অধ্যায়গুলোর উপরে বেশি জোর দেন ইনশাল্লাহ। পাশাপাশি এক্সপার্ট ইংলিশ বইটা সাথে রাখেন, এক্সপার্ট ইংলিশ পড়েন, আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এই কামনা করে আজকের পুরো ক্লাসে যে ছিলেন সবচেয়ে বেশি মনোযোগী ছিলেন এবং সবচেয়ে বেশি কমেন্টস করেছেন, শুরু থেকে শেয়ার করেছেন, তার জন্য এই বইটা, এবং সেটা কে বিজয়ী হচ্ছেন এটা আমাকে বসে দেখে দিতে হবে। এই জন্য আগামীকাল ঠিক রাত 10টায় যে ক্লাসটা হবে, রাত 10টায় ক্লাসের শেষ অংশে আমরা ঘোষণা করে দেব, অথবা ক্লাসের কোনো একটা অংশে আমি ঘোষণা করে দেব। ঠিক আছে, ইউসুফ মিয়াজির প্রস্তুতি ভালো ছিল না, লিটারেচারের কোর্সটা কি হলো স্যার? হ্যাঁ, লিটারেচারের কোর্স রেডি করেছি। কোর্স আপনারা চাইলে মেসেঞ্জারে নক করেন। অনেক পড়তে হবে। এবে মানিক স্যার, মুখস্থ অধ্যায় খুব দরকার। হ্যাঁ, মুখস্থ অধ্যায় দরকার বলেই যাদের দরকার আমাদের কোর্সে যুক্ত হয়ে যান। মুখস্থ অধ্যায় কোর্স কিন্তু বেশি টাকা কস্টিং না ভাই, মাত্র 350 টাকা কস্টিং দিয়ে আপনি মুখস্থ অধ্যায় 36টা ক্লাস পাবেন, 350 টাকা মাত্র। হ্যাঁ, মুখস্থ অধ্যায় 25টাই কারেক্ট হয়েছে। নূর হোসাইন, আপনি তো বস, আপনার কাছে আমি পড়বো।
ইউসুফ বিনা স্বার্থে এত কষ্ট করে দিচ্ছি। হ্যাঁ, বিনা স্বার্থে না, আপনারা যে আমাকে চিনছেন, আমার এক্সপার্ট ইংলিশ কিনতেছেন, একেবারে স্বার্থ সরাসরি জড়িত নাই, একটা পরোক্ষ স্বার্থ আছে। পরোক্ষটাকে আসলে স্বার্থ বলা চলে না, বুঝছেন? পরোক্ষ তো পরোক্ষই। ভোকাব দুর্বল, সেজন্য কোর্সে ভর্তি আছেন আহসান হাবিব। যাক, আলহামদুলিল্লাহ কোর্সে আছেন। ভোকাব ক্লাস কখন নেই? আমরা হচ্ছে ভোকাব ক্লাসটা নেই হলো শনি, সোম, বুধ রাত 8:30-এ একটা ভোকাবের ক্লাস হয়, মানে 8:30-এ শনি সোম বুধ, সপ্তাহে 3 দিন, ঠিক আছে? সাগরিকা ভর্তি হবেন, তাহলে ভর্তি হলে এখনই পেজে মেসেজ করেন, অথবা আপনাদের কাছে তো নাম্বার আছে, এই নাম্বারে মেসেজ করেন। এই নাম্বারে 350 টাকা পাঠান, 350 টাকা পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, আমরা দ্রুত আপনাকে গ্রুপে জয়েন করে নেব। ওকে, হ্যাঁ, এখন আপনারা যার যার যাওয়া প্রয়োজন ফিল করছেন যেতে পারেন। আজকের মতো আলোচনা কিন্তু এখানেই শেষ। আর কারো কিছু না বলার থাকলে শুভ বিদায়। ওকে, এই বলে ক্লাস শেষ করছি। আর কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার থাকলে দ্রুত একটু কমেন্ট করে ফেলেন। রুনাল অ্যাড আছেন, মুখস্থ করা অনেক কঠিন। হ্যাঁ, এই জন্যই আমরা ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ চেষ্টা করি ভোকাব কোর্সে। কার্কের ক্লাসটা করতে পারবেন না, নাইট অফিস আছে, সমস্যা নাই, ক্লাসে ওটা রেকর্ড থেকে যাবে, আপনি পরে করে নিয়েন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।